দিচ্ছি, আমার সাথে প্রেসিডেন্ট জিয়া ওনার ছেলে পরীক্ষা দিচ্ছে ঢাকার সেই পরীক্ষা কেন্দ্রে। মানে আমি একই বেঞ্চে, আমার ঠিক বাম পাশে ছিলেন আরাফাত রহমান কোকো। আপনার রাজনৈতিক যাত্রার শুরুটা কিভাবে ছিল? একটু যদি আমার সাথে শেয়ার করতেন। রাজনীতি তো সরাসরি শুরু করি নাই। মানে বিষয়টা এরকম না যে আমি ডিসিশন নিয়েছি রাজনীতি করব আর রাজনীতিতে ঢুকে পড়লাম। বিষয়টা এরকম না। বিষয়টা এগুলো শুরু হয়েছে স্কুল থেকে। তখন রাজনীতি ছিল না। আহ, বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল। আহ, তারপরে সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয় সেগুলোতে উপস্থিতি ছিল। কোনো জায়গায় অন্যায় দেখলে সেটির প্রতিবাদ করার ইচ্ছে জাগতো। হ্যাঁ, মানে ছোট থেকে বিষয়টা ছিল। বিষয়টা ছিল। তারপরে স্থানীয় দাবি দাওয়া নিয়ে যৌক্তিক যে বিষয়গুলো আছে, মানুষের প্রয়োজনে যে কথাগুলো বলার প্রয়োজন, এই ধরনের কোনো প্রোগ্রাম থাকলে সেখানে উপস্থিতি ছিল। এইগুলো তো খুব ছোটবেলা থেকে শুরু হয়েছে, তাই না? তো এগুলো করতে করতে এক সময়ে ছাত্র রাজনীতির দিকে ঝুঁকেছি। তারপরে আস্তে 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 এই জায়গাতে আসে। বিএনপি রাজনীতিতে যুক্ত হওয়ার পেছনে কি অনুপ্রেরণা কাজ করেছে? বিএনপির রাজনীতির সাথে আহ, এটি একটি আহ, ব্যতিক্রমী প্রশ্ন হয়ে গেল। না, ব্যতিক্রমী না। এটি আমি যখন 78 ক্লাস 3-তে পরীক্ষা দিয়েছিলাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ইন ঢাকা। এটা ভর্তি পরীক্ষা ছিল। তো তখন রাষ্ট্রপতি ছিলেন জিয়া, প্রেসিডেন্ট জিয়া। আমি একই বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছি, আমার সাথে প্রেসিডেন্ট জিয়া ওনার ছেলে পরীক্ষা দিচ্ছেন, এরকম একটা গুঞ্জন ছিল তখন ঢাকার সেই পরীক্ষা কেন্দ্রে। মানে আমি একই বেঞ্চে, আমার ঠিক বাম পাশে ছিলেন আরাফাত রহমান কোকো। তো ছোট্ট বয়স, ক্লাস 3-তে পড়ি। ওনার সাথে আমার কথা হয়েছে, আহ, আমরা আলাপ করেছি, অনেকক্ষণ কথা বলেছি। এই সেই বয়স থেকেই প্রেসিডেন্ট জিয়ার নামটি আমার মাথার মধ্যে ছিল। তো একটি পর্যায়ে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই এবং সেই থেকে এই পদচারণা। ছাত্রদলের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, মহানগর জেলা ছাত্রদলের রাজনীতি করেছি, মহানগর বিএনপির রাজনীতি করেছি, জয়েন্ট কনভেনার ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম। এরকম বিভিন্ন ধাপে ধাপে দায়িত্ব পালন করে করে আজকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। এখন হচ্ছে আমরা আপনার অতীতের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে একজন কাউন্সিলর হিসেবে আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেটা একটু জানতে চাই। ওই একইভাবে মানুষের কাজ করার জন্য, মানুষের সুখ দুঃখে তার পাশে থাকার একটা ইচ্ছে তো সেই ছোটবেলা থেকেই ছিল। এই কাজগুলো অনেকেই করে। মানুষকে তার প্রয়োজনে পাশে থাকা, সহযোগিতা করা, এটি করার মধ্যে একটা আনন্দ আছে, তাই না? তো সেটি করার একটা প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি হয়েছিল 2003 সালে, যখন সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হয়। খুব পূর্ব প্রস্তুতি ছিল এরকম না। সিটি কর্পোরেশনের নির্বাচন আসছে 2003 সালে। আমি এই এলাকা থেকে নির্বাচনে দাঁড়াই, পাশ করি। তারপরে তখন খুব ছোট ছিলাম, হ্যাঁ, বয়স কম ছিল। কাজ শুরু করেছি, তখন মনে হয়েছে যে এটিই আমার প্রধান কাজ। মানে ওই বয়সে ডেভেলপমেন্ট ওয়ার্কের মানে অংশ হওয়া, রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট এগুলো করা, পরিষ্কার করা, মানুষের বিপদে পাশে থাকা, মানুষকে সহযোগিতা করা, এটি ওই বয়সে আমার কাছে খুব মানে আকর্ষণীয় মনে হয়েছে। তো সেটি করতে গিয়ে আস্তে আস্তে 5 বছর গিয়েছে। 2008 সালে আবার নির্বাচন করেছি, আবারও নির্বাচিত হয়ে আবারও ওই একই কাজ করেছি। 2008 থেকে 2013, 13 থেকে 2018, 18 থেকে 2023, এভাবে পরপর 4 বার 20 বছর। 20 বছর
সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি হিসাবে কাজ করার সুযোগ আমার হয়েছে, মহান আল্লাহর কাছে শুকরিয়া। এবং এলাকাবাসীর কাছেও কৃতজ্ঞ, প্যানেল মেয়র হিসাবেও নির্বাচিত হয়েছি কাউন্সিলরদের ভোটে। এটা দীর্ঘ পথ। এবং আরেকটি বিষয় এটা অবশ্যই উল্লেখ্য যে রাজনৈতিক জীবনে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি ছিল বলে আপনি মনে করেন বা কিভাবে তা মোকাবেলা করেছিলেন? না, রাজনৈতিক জীবনে তো চড়াই উতরাই আছে, ঘাত প্রতিঘাত আছে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড স্লোপিং আছে, এগুলো তো থাকবেই। আহ, আমাদের সেই ছাত্র রাজনীতির থেকে শুরু করে সেই ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানে আমরা প্রথম সারিতে ছিলাম, এখনো মনে পড়ে সেই উত্তাল দিনগুলোর কথা। তারপরে তার পরবর্তীতে আহ, বিশেষ করে গত ১৫ বছরেরও অধিক সময় যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন ছিল, ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ছিল আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেগুলো করতে গিয়ে তো অনেক নিপীড়িত, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে, কারাবরণ, একাধিকবার কারাবরণ করতে হয়েছে, অনেক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। যখন বাচ্চারা ছোট ছিল, তারা আস্তে আস্তে বড় হয়েছে, দুদিন পর পর বাসায় পুলিশি হয়রানি, পরিবারের সদস্যদের সাথে মিসবিহেভ, এগুলো সন্তানরা দেখে বড় হয়েছে। এগুলো অনেক ক্ষেত্রে আমাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে, গড়িতে রাত 2টা বাজে পুলিশ এসে গেটে লাথি দিচ্ছে, বাসা রেড করছে। তো এগুলো এরকম অনেক ঘটনা আছে। যেমন বিশেষ করে বিগত সময়গুলোতে পুলিশের যে ভূমিকাটি ছিল সেটি আসলে খুবই অসম্মানজনক। অসম্মানজনক, আপনি বাসা রেড করবে, সেখানে গিয়ে পুলিশ সোফাতে লাথি দিচ্ছে, দরজা লাথি দিচ্ছে, বাসার সদস্যদের সাথে খারাপ আচরণ করছে। তো বাচ্চারা বলে যে বাবা পুলিশ তো ম্যানার ব্রেক করেছে। এটা ছোট বাচ্চা ক্লাস 6-7-এ পড়ে, সে ম্যানার ব্রেক তো বুঝে, তো পুলিশ এটা করবে কেন? আসামি বা মানে অপরাধী, আসামি মানেই তো অপরাধী না, আসলে মানে অপরাধ। আসামি মানেই তো অপরাধী না, আর অপরাধী মানেই তো সে পশু না, তাই না? তো সেক্ষেত্রে আচরণগত যে বিষয়গুলো ছিল এটা খুবই দুঃখজনক। এবং এটি এবং আমি তো জুলাই আন্দোলনে গ্রেফতার হয়েছিলাম, একদম কোর্ট পয়েন্ট থেকে, রাজপথ থেকে কর্মসূচি পালন করতে গিয়ে, এবং 5ই আগস্ট রাত্রে আমি জেল থেকে বের হয়েছি। মানে দেশ যখন মুক্ত হয় 5ই আগস্টে, সেই রাত্রিতেই আমি জেল থেকে ছাড়া পাই। এগুলো অনেক লম্বা ইতিহাস, অনেক ঘটনা, যে শেষ করা যাবে না। কিছু স্মৃতিচারণ করা হলো। এবং হচ্ছে বর্তমান জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী কিছু জানতে চাই, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, এখন তো একটা স্থিতিশীল পরিস্থিতি দেশে বিরাজ করছে। দেশে বিরাজ করছে এই কারণে যে আহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে পরিকল্পনাগুলো নিয়ে বাংলাদেশে এসেছেন দীর্ঘ 1.5 দশক পরে, সেই পরিকল্পনাগুলো উনি যখন বলেছেন সেটি বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ সেটির উপর বিশ্বাস এবং আস্থা রেখেই কিন্তু বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সেই দায়িত্বটি দিয়েছে। শুরু হয়েছে মাত্র, আহ, ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ সকলেই প্রশংসা করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন। আমরা আশা করি আমাদের দল এবং আমাদের দলের যে সিদ্ধান্তগুলো, সেটি বা পরিকল্পনাগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে সকলের বাসযোগ্য। যেমন উল্লেখ্য ফ্যামিলি কার্ডের বিষয়টি। ফ্যামিলি কার্ড আমরা বলেছি, এই কথাগুলো আমরা নির্বাচনের আগে প্রতিটি সভাতে বলেছি যে একজন আমাদের মা বোন যারা আছেন তাদেরকে স্বাবলম্বী করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই ফ্যামিলি কার্ড। এখানে আপনি 2 থেকে 2,500 টাকা মূল্যের খাদ্য সামগ্রী পাচ্ছেন বিনামূল্যে, এবং এটি আপনি যে 2,500 টাকা আপনাকে দিতে হচ্ছে না, এই টাকাটি কিন্তু আপনি সঞ্চয় করছেন, এবং এই সঞ্চয়টুকু একসময় বৃদ্ধি পেয়ে আপনি মানে একটা অ্যামাউন্ট কিন্তু আপনার
নিজের কাছে আপনি সঞ্চয় করতে পারছেন, এটি এক পরবর্তীতে আপনাকে স্বাবলম্বী করার ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখবে। আপনি অনেক কিছুই করতে পারেন এই টাকা দিয়ে। বিশেষ ভূমিকা। হ্যাঁ, বিশেষ ভূমিকা রাখবে। সো এটি আহ, সবাই গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন এবং এই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটি সম্ভবত 5 তারিখে উদ্বোধন করবেন আমাদের এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? বিএনপি তো সবসময় মানুষের পাশে ছিল। বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের প্রতিটি দুর্যোগে, প্রতিটি প্রয়োজনে মানুষের পাশে থেকেছে। বিগত সময়গুলোতে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও বিএনপি তার পরিকল্পনা নিয়েই মানুষের পাশে থাকবে। এটি বিএনপির সবচেয়ে বড় পুঁজি এবং মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি মানুষের আস্থা আছে। এটি বলার কারণ হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে দীর্ঘ 15 বছরেরও অধিক সময় কিন্তু বাংলাদেশের মানুষের যে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং এটি করতে গিয়ে আমরা আমাদের শত শত নেতাকর্মীকে হারিয়েছি। একটু আমি আপনাকে এখানে জানতে চাই, বিএনপি নেতৃত্ব দিয়েছে, বিএনপি সহযোগিতা করেছে এবং একই সাথে সাধারণ ছাত্র জনতার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? তারা বিএনপির সাথে সঙ্গ দিয়েছে অথবা তারাও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষের জায়গা থেকে এগিয়ে ছিল। না, আমি 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 ওই ওই জায়গাতেই আসছি। তো এটি করতে গিয়ে শুধু বিএনপি না, বিএনপির সেই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছে। প্রতিটি শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ করেছে এবং এই দীর্ঘ 1.5 দশক সেই নিরবিচ্ছিন্ন আন্দোলনে কিন্তু আমরা অনেক নেতাকর্মী হারিয়েছি, কিন্তু কেউ ডিমোরালাইজ হয়নি, রাজপথ ছেড়ে যায়নি, এই দল কেউ ভাঙতে পারেনি। হ্যাঁ, তো এই যে দলের প্রতি আমাদের নেতাকর্মীর যে ডেডিকেশন, কমিটমেন্ট এবং নেতৃত্বের প্রতি যে আস্থাটুকু, সেই আস্থার কারণেই কিন্তু একটি সফল ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের বিজয়টি অর্জিত হয়েছে। একটি রাজনৈতিক দলের উপর যখন মানুষের আস্থা থাকে, তখন তার কর্মসূচি পালন করার ক্ষেত্রে শুধু তার দলীয় নেতাকর্মীরাই অংশগ্রহণ করবেন এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ আপনি 18 কোটি মানুষের দেশ বা তারও অধিক, তো সেখানে সবাই তো বিএনপি করে না, কিন্তু বিএনপির উপর আস্থা এবং বিশ্বাস রেখে কিন্তু সর্বস্তরের মানুষ সেই আন্দোলনে নেমেছে, সেই ব্যানারে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে এবং একটি পর্যায়ে আপনি শুধু জুলাই আন্দোলনে প্রায় 40,000 মানুষ আহত হয়েছেন, তার মধ্যে 1,000 শুধু পার্মানেন্টলি তারা অন্ধত্ব বরণ করেছেন, চোখে দেখতে পাচ্ছেন, চোখ হারিয়েছেন। 40,000 আহত হয়েছেন। আমি জেলে ছিলাম, তো পরবর্তীতে যে তথ্যটুকু দেখেছি বা যে চিত্রগুলো দেখেছি, এটা অ্যালার্মিং, এটা লোমহর্ষক ঘটনা। মায়ের কুলে থাকা সন্তান মাটিতে লুটিয়ে পড়েছে পুলিশের গুলিতে, এরকমও তো আমরা দেখেছি। সো আজকের বাংলাদেশের পিছনে হাজার হাজার মানুষের ত্যাগ আছে, রক্ত আছে, ঘাম আছে। আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে পরিকল্পনাগুলো দিচ্ছে, সেখানে মানে প্রত্যেককেই ইনক্লুড করা হয়েছে, প্রত্যেকের উপস্থিতি আছে, অংশীদারিত্ব আছে এবং প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করেই কিন্তু আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আমি অনুমান করছি হয়তো আপনাদের সময় স্বল্পতা দিচ্ছেন আপনি কিছুটা, আমি শর্ট করে ফেলবো। বিষয়টা হচ্ছে বর্তমান গণতান্ত্রিক যে পরিবেশ, সর্বদলীয়ভাবে যদি বলি, এই নির্বাচনে আমরা দেখেছি অংশ নিয়েছে সকলেই এবং আগামী নির্বাচনেও দেখা যাচ্ছে যে একটা উৎসবমুখর পরিবেশ আমরা অনুমান করছি, আগে থেকে যতটুকু অনুধাবন করছি। সেই জায়গা থেকে বর্তমান আমাদের দেশে গণতান্ত্রিক যে পরিবেশ, সেটি নিয়ে যদি কিছু বলতেন, পূর্বের তুলনায় এখনকার পরিবর্তনটা। পরিবর্তন তো দৃশ্যমান, এটি তো মানে বলার অপেক্ষা রাখে না যে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে এবং গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই সকল কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে। এদেশে গণতন্ত্র ছিল না, স্বৈরতন্ত্র ছিল, একনায়কতন্ত্র ছিল, মানুষের কথা বলার অধিকার ছিল না, তার বাক স্বাধীনতা ছিল না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাবিশ্বাস উঠেছিল, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায়
একদম মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল। আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল। তো বাংলাদেশের সম্পদ আমরা পাচার হতে দেখেছি। বাংলাদেশের মানুষ গত ১.৫ দশক যারা গরিব ছিল তারা শুধু গরিবই হয়েছে, ধনীরা ধনী হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষের পকেট কাটা হয়েছে, বেগম পাড়ায় বাড়ি করা হয়েছে, ব্যাংক লুট করা হয়েছে। তো গণতন্ত্র ছিল না, তো সেই গণতন্ত্রের জন্যই তো মানুষ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, এবং এখন তো একটা মানে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মানুষ সমর্থন করবেন, সহযোগিতা করবেন, এবং সহযোগিতার মধ্য দিয়েই সকলের বাসযোগ্য একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত উল্লেখ্য হবে। যদি একটু যোগ করতে চাই, গণতন্ত্রের যে সৌন্দর্য, আহ, বিষয় হচ্ছে নিজ দল এবং বিরোধী দল যাই বলি না কেন সকলে মিলে কিন্তু আমরা দেখেছি একই টেবিলে ইফতার করতে, আবার একজন আরেকজনের বাসায় গিয়ে আমরা দেখেছি মিষ্টি মুখে তুলে দিতে, এবং সেটা একদম কেন্দ্রীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে আমরা সেটা লক্ষ্য করেছি। এই যে সৌন্দর্য, এটা নিয়ে যদি কিছু বলতেন, মেসেজ দিতেন যদি আগামী যারা স্বপ্ন দেখছে গণ রাজনীতিবিদ হবেন বা গণ আসবেন। গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে আপনি সকল মত এবং পথকে আপনি সম্মান প্রদর্শন করবেন, সহ অবস্থান করবেন, এটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র, যেটি আমাদের দেশে ছিল না। বিরোধী দল মত পথের তো কোনো উপস্থিতি আমরা বিগত সময়গুলোতে দেখিনি। যখনই কথা বলতে গিয়েছি তখনই পুলিশি নির্যাতন হয়েছে, যখনই আহ, গণতান্ত্রিকভাবে সবচেয়ে নিরীহ যে কর্মসূচি মানববন্ধন সেটি করতে গিয়েছি, সেখানেও পুলিশ আমাদের ব্যানার কেড়ে নিয়েছে। আমরা আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। সো এরকম দেশ তো আমরা চাইনি। দেশকে স্বাধীন করার জন্য ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মা বোন সম্ভ্রমহানি হয়েছে, অনেক বুদ্ধিজীবীকে আত্মাহুতি দিতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে। এরকম একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এবং পরবর্তীতে সেই জুলাই আন্দোলন ২৪-এর, এই পরিবর্তনের জন্যই তো এত ত্যাগ, তাই না? তো সেখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে মানে আমরা একসময় মানে বলতাম আর কি যে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেখানে আহ, বিরোধী দলের মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। মানে পৃথিবীর মধ্যে একমাত্র দেশ আমার কাছে মনে হয়েছিল একটা সময়। কিন্তু বিরোধী দল এবং মতের কে আপনি তো সম্মান দেখাতে হবে, তাই না? আমি প্রতিবাদ করতেই পারি, সমালোচনা করতেই পারি, সেটি তো আপনাকে সহ্য করতেই হবে। আপনি সরকারে আছেন, আপনার ভালো কাজগুলোকে আমরা ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, এবং সেই খারাপ বলার মধ্য দিয়ে আপনি নিজেকে সংশোধন করবেন, আপনার দল আপনার খারাপ কাজগুলোকে সংশোধন করবে, এটি হচ্ছে গণতন্ত্র। এই চর্চাটি বাংলাদেশে আমাদের দল এবং আমাদের দলের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। আমরাও বিরোধী দলের কাছ থেকে সেরকম সহযোগিতা প্রত্যাশা করি। এটি হচ্ছে বাস্তবতা। আমি টু দ্য পয়েন্ট একদম সমসাময়িক বিষয় নিয়ে আমি প্রশ্ন করতে চাচ্ছি। হুম। স্থানীয় আসন্ন যেই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিতে আপনি অংশ নেওয়ার ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন বা আপনার মন্তব্য যদি একটু আমি ধন্যবাদ। আমি স্থানীয় সরকারেই ছিলাম। আমি স্থানীয় সরকারে আমি স্থানীয় সরকারেই ছিলাম। আমি শুরুতে বলেছি যে আমি ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর একটানা সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি। এবং ২০২৩ সালে যখন আমার দল সিদ্ধান্ত নেয় যে সেই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না, নির্বাচন প্রত্যাখ্যান করতে হবে, আমি সেই সিদ্ধান্ত মেনেই নির্বাচন প্রত্যাখ্যান করেছি। এবং ২০১৮ সালে আমি সিলেট সিটি কর্পোরেশনের একজন মেয়র প্রার্থী হিসাবে আমার দলের সর্বোচ্চ যে নির্বাচনী বোর্ড ছিল, নীতি নির্ধারণী ফোরাম ছিল, সেখানে আমি সাক্ষাৎকার দিয়েছি, কথা বলেছি, আমি কেন নির্বাচন করব সেটি তুলে ধরেছি। এবং আপনি নিশ্চয়ই জানেন সেই ২০১৮ সালের নির্বাচনে আমাদের সাবেক মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী নমিনেশন পেয়েছিলেন। আমরা ওনার পক্ষে কাজ করেছি, উনি নির্বাচিত হয়েছেন। আবার পরবর্তী নির্বাচনটি আমরা প্রত্যাখ্যান করেছি। আগামীতে সিটি কর্পোরেশন নির্বাচনে যেহেতু আমি দীর্ঘ ২০ বছর একটি এরিনাতে কাজ করেছি এবং এই নগরবাসী আমাকে চেনেন, আমার বিগত সময়ের কাজগুলোকে মূল্যায়ন করে, আমার অতীত কর্মকাণ্ডকে মূল্যায়ন করে
এই পবিত্র নগরীর মানুষ আমাকে তাদের সেবক হিসাবে সেই সুযোগটি দেবেন বড় পরিসরে কাজ করার, সেটি আমি বিশ্বাস করি। এবং এই কাজগুলো করার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মহান আল্লাহর সমর্থন লাগবে। আমি যে দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের সমর্থন লাগবে, এই পবিত্র নগরীর মানুষের সমর্থন এবং